ছোটখাটো একটা রিক্যাপ দেই। ওকে? তো আমরা কোন টপিকটা পড়তেছি? টপিকটা পড়তেছি ব্রিদিং অ্যান্ড গ্যাস এক্সচেঞ্জ। এটা আমাদের রেসপিরেটরি সিস্টেম নিয়ে। রেসপিরেটরি সিস্টেমের কাজ কি? ব্লাডের মধ্যে অক্সিজেন নিয়ে আসা অ্যান্ড ব্লাডের থেকে যে কার্বন ডাইঅক্সাইড থাকে সেটাকে বের করে ফেলা। এটাই হচ্ছে রেসপিরেটরি সিস্টেমের মূল কাজ, গ্যাস এক্সচেঞ্জ করা। আমরা অলরেডি জানি যে আমাদের রেসপিরেশন করতে হলে we need to provide our cells with oxygen. এই অক্সিজেনটা আমরা নর্মালি এয়ার থেকে নিয়ে আসি and our cells release a waste product of respiration which is carbon dioxide, যেটা আমাদের ব্লাডে যদি রেখে দেই এটা টক্সিক হয়ে দাঁড়াবে। এর জন্য আমরা এটাকে বের করে ফেলতেছি। এই হচ্ছে আমাদের হিউম্যান মানে গ্যাস এক্সচেঞ্জ সিস্টেমের লেভেলিংটা। এটা লেভেলিংটা মাস্ট গো থ্রু করে ফেলবা এবং সিকোয়েন্সটা খেয়াল রাখতে হবে। বাতাসটা কোথা থেকে কোথায় যাচ্ছে। আমরা নাক দিয়ে বাতাস নিতে পারি অথবা মুখ দিয়ে বাতাস নিতে পারি। যাবে কুটি দিয়ে উইন্ড পাইপ দিয়ে যাবে, যেটাকে বলতেছি ট্রাকিয়া। ট্রাকিয়ার পরে যাবে এটা এই ব্রঙ্কাসে। ব্রঙ্কাসের পরে যাবে ব্রঙ্কিওলে। ব্রঙ্কিওলে পরে একেবারে শেষ প্রান্তে যাবে কোথায়? অ্যালভিওলাই অথবা অ্যালভিওলাসে। অ্যালভিওলাস হচ্ছে আমাদের সিঙ্গুলার আর অ্যালভিওলাই হচ্ছে প্লুরাল। তো এই ডায়াগ্রামে খুব সম্ভবত ভুল দিয়েছে। অ্যালভিওলাই দেখো একটা পয়েন্ট করছে, কিন্তু এটা একটাতে পয়েন্ট করলে হবে না, দুইটাকে করতে হবে। সো অ্যালভিওলাস হচ্ছে আমাদের সিঙ্গুলার। এরপর এই ডিটেলগুলো আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম। এটা হচ্ছে আমাদের হাড্ডি, এটাকে বলে থাকি রিবস। আমাদের রিবস কি করে? ইট প্রোটেক্টস আওয়ার ইন্টারনাল অর্গ্যানস ফ্রম মেকানিক্যাল ইনজুরি। রিবসের একটা ফাংশন আমরা দেখলাম যে প্রোটেকশন, মানে প্রোটেকশনে হেল্প করে। সেকেন্ড যে ফাংশন, দ্যাট ইজ এটা আমাদের ভেন্টিলেশনে হেল্প করে। না, হোয়াট ডু ইউ মিন বাই ভেন্টিলেশন? ভেন্টিলেশন মানে হচ্ছে এই যে বাতাসটা বডির ভিতরে ঢুকাচ্ছি অ্যান্ড ভিতরের বাতাসটা বের করে ফেলতেছি, এটাকে বলতেছি ভেন্টিলেশন অর ব্রিদিং ইন, মানে ব্রিদিং এ। তো এই রিবকেজটা মুভ করার জন্য দুইটা মাসল কাজ করে, এগুলাকে বলতেছি ইন্টারকোস্টাল মাসলস। বাইরে গুলাকে বলে থাকি এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল অ্যান্ড ভিতরে রিবসের ভিতরে যে মাসলস গুলো থাকে সেগুলোকে বলে থাকি ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল। এবং এই দুইটা মাসলই হচ্ছে অ্যান্টাগোনিস্টিক। অ্যান্টাগোনিস্টিক মানে হচ্ছে একটা মাসল যদি কন্ট্রাক্ট করে তার অপোজিট মাসল রিল্যাক্স করবে। এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল যদি কন্ট্রাক্ট করে তখন আমাকে বুঝে ফেলতে হবে যে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল রিল্যাক্স করবে। সেম ভাবে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল যদি কন্ট্রাক্ট করে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল রিল্যাক্স করবে। তাহলে এই মাসলটা কাকে মুভ করায়? রিব কেজকে মুভ করাচ্ছে, এই হাড্ডিটাকে মুভ করায়। ইওর ইন্টারনেট কানেকশন ইজ আনস্টেবল। ওকে, তাহলে আমার কথা কি সবাই শুনতে পারতেছো নাকি কোনো প্রবলেম হচ্ছে নেটওয়ার্কে? শোনা যায়। ওকে, ভেরি গুড। আচ্ছা, এরপরে আসি। কি হলো, এরপরে যাচ্ছে না কেন? ওকে, তো যখন আমরা ব্রিথ ইন করি বা ব্রিথ আউট করি আমাদের মানে বডির কিছু মুভমেন্ট হয়। একটু হোল্ড করো। হ্যাঁ, বডির কিছু মুভমেন্ট হয়। তাহলে এই মুভমেন্টগুলাই আমাকে মেমোরাইজ করতে হবে। তাহলে দেখো এখানে দুইটা ডায়াগ্রাম দিচ্ছে। একটা ডায়াগ্রাম হচ্ছে ডিউরিং ইনহেলেশন, আরেকটা ডায়াগ্রাম হচ্ছে ডিউরিং এক্সহেলেশন। ইনহেলেশনের সময় খেয়াল করি আমরা ব্রিথ ইন করি। তো ব্রিথ ইন করার সময় প্রথমে এই যে
রিবসের মধ্যে কোন মাসলসগুলো রয়েছে? ইন্টারকোস্টাল মাসলসগুলো রয়েছে। ইন্টারকোস্টাল মাসল কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল আর একটা হচ্ছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল। তাহলে এখানের মধ্যে ফার্স্ট অফ অল রিবের মধ্যে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল কন্ট্রাক্ট করবে, অ্যান্ড এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল যদি কন্ট্রাক্ট করে তাহলে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল কি করবে? ওটা রিল্যাক্স করবে। তাহলে এটার ফলে মুভমেন্টটা কি হবে? ইট উইল দ্য রিবস উইল মুভ আপওয়ার্ডস অ্যান্ড আউটওয়ার্ডস। রিবটা উপরের দিকে মুভ করবে এবং একটু মানে আউটওয়ার্ডের দিকে মুভ করবে। এটা মেমোরাইজ করে ফেলতে হবে। ফার্স্ট পয়েন্ট, ডিউরিং ব্রিদিং ইন এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল কন্ট্রাক্ট করে অ্যান্ড ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল রিল্যাক্স করে। এটার ফলে রিবস আর পুলড আপওয়ার্ডস অ্যান্ড আউটওয়ার্ডস। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট, এটা তোমাকে মেমোরাইজ করতেই হবে। সেকেন্ড পয়েন্ট, অ্যাট দ্য সেম টাইম যখন এই এই ঘটনাটা ঘটে তখনই আমাদের ডায়াফ্রাম মাসল কি করে? কন্ট্রাক্ট করে। ডায়াফ্রাম মাসলস কন্ট্রাক্ট and as the result the diaphragm becomes flat. ডায়াফ্রাম যখন কন্ট্রাক্ট করে তখন এরকম দেখো ফ্ল্যাট হয়ে থাকে। তাহলে এখন এই যে দুইটা ঘটনা ঘটলো, দুইটা মুভমেন্ট হলো, এই দুইটা মুভমেন্টের কারণে থোরাইক যে ক্যাভিটি থাকে, থোরাইক ক্যাভিটি মানে হচ্ছে চেস্ট ক্যাভিটি, এই জায়গাটার ভিতরে ভলিউমটা বেড়ে যায়। ভলিউম মানে কি? ভলিউম মানে হচ্ছে স্পেস বেড়ে যাচ্ছে। অ্যান্ড স্পেস যখনই বাড়ে তখনই প্রেশার, বাতাসের যে প্রেশার মানে আমাদের লাংসের ভিতরে যে এয়ার আছে সেটা কমে যায়। এখন খেয়াল করো, আমাদের অ্যাটমসফিয়ারের মধ্যে অ্যাটমসফিয়ারিক প্রেশার আছে। তো যখন অ্যাটমসফিয়ারিক প্রেশার ইজ গ্রেটার দ্যান দি ইন্টারনাল প্রেশার, তখন কি হয়? তখন বাতাসটা আমাদের নাক দিয়ে বা মুখ দিয়ে ঢুকে and লাংসকে fill up, and as a result we are getting air which is rich in oxygen. খেয়াল করি, আমরা আবারও রিপিট করি, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এর জন্য বারবার এটাকে গো করব। তো ডিউরিং ব্রিদিং ইন এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল কন্ট্রাক্ট করবে, অ্যান্ড কেমব্রিজের বলতে হবে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল রিল্যাক্স করবে। As a result, ribs move upwards and outwards. এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট তোমাকে বলতে হবে at the same time diaphragm muscles they contract and become flattens. এই দুইটার অ্যাকশনের ফলে হয় কি? ভিতরের প্রেশার কমে যায়। খেয়াল করো, ভিতরের প্রথমে ভলিউম বাড়ে। ফার্স্ট অফ অল ভলিউম বাড়তেছে এবং ভলিউম বাড়ার কারণে প্রেশার কমে যায়। ভলিউম অ্যান্ড প্রেশারের তো রিলেশন আমরা জানি মোটামুটি, রাইট? একটা একটা ক্লাসের মধ্যে ধরো ভলিউম যদি ছোট হয়, একটা রুম যদি ছোট হয়, তাহলে দেখা যাবে ওখানে স্টুডেন্টসের অনেক প্রেশার হবে। বাট আমি যদি একটা বড় রুমে ক্লাস নেই তাহলে দেখা যাবে স্টুডেন্টের প্রেশার খুব কম। কেন? কারণ ভলিউম বেশি। তো এই যে প্রেশার ডিফারেন্স হওয়ার কারণে বাইরের থেকে অ্যাটমসফিয়ারিক প্রেশার আছে অ্যান্ড ভিতরে প্রেশারটা কমে গেল, তো এই জন্য বাতাসটা ঢুকায় লাংসের ভিতরে। কখন হয়? ডিউরিং ইনহেলেশন। বাট এক্সহেলেশন সময় খেয়াল করো ঠিক উল্টাটা হয়। দ্যাট মিনস আমাদের ইনহেলেশনের সময় কোনটা কন্ট্রাক্ট করেছিল? এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল কন্ট্রাক্ট করেছিল। বাট ডিউরিং এক্সহেলেশন আমাদের ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল কন্ট্রাক্ট করে, অ্যান্ড এটার ফলে আমাদের রিব কেজ ইট উইল মুভ ডাউনওয়ার্ডস অ্যান্ড ইনওয়ার্ডস। ঠিক অপোজিটগুলা, একটাতে ছিল আপওয়ার্ডস এখন হয়েছে ডাউনওয়ার্ডস, আরেকটাতে হয়েছিল আউটওয়ার্ডস এখন হয়েছে ইনওয়ার্ডস। ওকে, সো এই জিনিসটা হলো, অ্যান্ড দ্য at the same time the diaphragm muscle it relaxes, অ্যান্ড যখনই এটা রিল্যাক্স করে
তখনই এটা কি হয়, ডোম শেপে চলে যায়। আচ্ছা একটু হোল্ড কথা, আই কান্ট হিয়ার এনিথিং, লেট মি সি হোয়াট হ্যাপেন্ড। স্টিল কান্ট হিয়ার, কেন? ও আচ্ছা, নতুন স্টুডেন্ট ঢুকতে পারতেছে না। আচ্ছা একটু হোল্ড করেন, একটা রিপ্লাই দেই। জয়েন এগেইন, জয়েন উইথ ইন্টারনেট অডিও, ক্লিক অন জয়েন উইথ ইন্টারনেট অডিও। আচ্ছা ওকে, ডান। সো আমি আবার রিপিট করি, এক্সেলারেশনের সময় ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল কন্ট্রাক্ট করবে, and as a result it will pull the ribs downwards and inwards, and at the same time diaphragm muscle relax করবে, and the diaphragm will become dome shaped. Dome shape মানে কি, ওই যে মসজিদের মধ্যে দেখবা যে এরকম শেপ হয়ে যায়, এটাকে বলতেছি ডোম শেপ। মসজিদের যে ইয়াগুলা থাকে, স্ট্রাকচারগুলা থাকে, এরকম একটু কার্ভ হয়ে থাকে, এই কার্ভটাকে বলতেছি ডোম শেপ। আচ্ছা, তো এই দুইটার ফলে কি হবে, মানে থোরাকিক, মানে মানে হচ্ছে চেস্ট রিজনের যে স্পেসটা বা ভলিউমটা এন্ড যখনই ভলিউম ডিক্রিজ হয়ে যাবে তখনই প্রেসার বেড়ে যায়। তুমি খেয়াল করবা, একটা একটা যখন এই যে আমরা বাইসাইকেল পাম্পার থাকে না, যেটা দিয়ে আমরা বাইসাইকেলের চাকা পাম্প করি, যখনই আমি ওই পাম্পারকে মানে নিচের দিকে ধাক্কা দেই তখনই দেখা যায় যে ভিতরে ভলিউম কমে যায় অ্যান্ড প্রেসার বেড়ে যায়। অ্যান্ড এই যখনই প্রেসার বাড়ে তখনই ওই সিলিন্ডার থেকে এয়ারটা বের হয়ে যায়। তো সেম ভাবে আমাদের লাংসের ভিতরে যখন প্রেসার যাচ্ছে বা থোরাই ক্যাভিটি যখন প্রেসারটা বেড়ে যাচ্ছে তখনই এয়ারটা লাংস থেকে বেরিয়ে যাচ্ছে, এটাকে বলতেছে এক্সহেলেশন। তো এইখানে এই যে পয়েন্ট আমরা মাত্র বললাম, এটা এডেক্সেলের জন্য ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ কেমব্রিজের জন্য ইম্পর্টেন্ট। এটা মাস্ট মানে মেমোরাইজ করতেই হবে পুরাটা, মানে সব ভুলে যাও কিন্তু এটা ভোলা যাবেই না। আমরা ঠিক ওইটারই এখানে সামারি লেখা, ওকে? এই সামারিটা তোমরা গো থ্রু করতে পারো, পরে তোমরা ওন ওয়ার্ডসে লিখতে পারো, বাট সামারিটা এটা হচ্ছে সামারি। এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসলে কি অবস্থা হয়, ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসলে কি অবস্থা হয়, রিবসের মুভমেন্ট ডিউরিং ইনহেলেশন অ্যান্ড ডিউরিং এক্সহেলেশন কি কি হচ্ছে, ডায়াফ্রাম কি হয়, ভলিউম কি হয়, প্রেশার কি হয়, এক্সেট্রা, এগুলা। তো এটা এটা যদি পুরো ফুল মেমোরাইজ করে যাও অ্যান্ড তুমি যদি তোমার ওন ওয়ার্ডসে লিখো তাহলে আহ, মানে ফুল মার্কস। এখানে যেটা দেওয়া আছে ডেসক্রিপটিভ ওয়ার্ডসে তুমি কিভাবে লিখতে পারো, ওকে? তাহলে তোমাদের যেইটা সুবিধা সেটা সেটা লিখবা। আহ, এটাও সামারি, মানে দেখা গেছে 2-3 বার আমি দিয়ে ফেলছি, তো যে কোনো একটা ফলো করো, প্রথম যেগুলো দেখছি সেটা ফলো করলেই হবে। ওকে, সো এটা হচ্ছে আহ, এক ধরনের একটা প্র্যাকটিস সেশন। সো ডিউরিং ইনহেলেশন ব্রিদিং ইন কোন মাসলটা কন্ট্রাক্ট করবে, ড্যাশ মাসলস কন্ট্রাক্ট, এটা আমরা কোথায় জেনেছি, আমরা ইয়াতে যাই, এই টেবিলে যাই, ইনহেলেশনের সময় এক্সটার্নাল কোস্টাল মাসল কন্ট্রাক্ট করবে। তাহলে আমরা এটা এটা কি হবে অ্যান্সার, ডিউরিং ইনহেলেশন ব্রিদিং ইন দি external intercostal muscle contract and pull the ribs upwards, উপরের দিকে নিবে, and outwards নিবে। At the same time the dash contracts and become flattens, তাহলে এটা কোন মাসলটা কন্ট্রাক্ট করে, diaphragm, the diaphragm contracts and becomes
flattened. So এই দুইটা কারণে both of these increases the dash of the thoracic cavity, increases the volume of the thoracic cavity and decreases the pressure. Volume বাড়লে pressure কমে যায়. This causes air from the atmosphere to be drawn into the dash and then into the lungs. আচ্ছা, drawn into the ধরে রাখো নোজ বা ট্রাকিয়া, এরপর এটা যাবে লাংসে। অ্যান্সারটা এখানে দেওয়া হয়েছে, এটা হচ্ছে answer। ঠিক আছে, এই হচ্ছে একটা প্র্যাকটিস সেশন। দেখো এটা হচ্ছে এক্সেলে আসছিল 7 মার্কসের কোয়েশ্চেন আসছিল, 7 মার্কসের কোয়েশ্চেন, মেমোরাইজ করা ইম্পর্টেন্ট। 7টা মার্ক অনেক, এই একটা সিম্পল চ্যাপ্টার থেকে তুমি জেনে যাচ্ছ। সো এখানে ধরো ব্রিদিং ইন দিল, তোমাদের ইয়ারে হয়তো বা ব্রিদিং আউট দিতে পারবে। সো ব্রিদিং আউটে ঠিক উল্টাটা লিখে ফেলবা, অথবা আমি তোমাদের এক্সামে ধরো ব্রিদিং আউট দিলাম, তখন তোমরা এই কয়টা পয়েন্ট মাস্ট মানে দিবা। ওকে, তাহলে আমরা জাস্ট বুঝলাম যে কিভাবে ব্রিদ ইন অ্যান্ড ব্রিদ আউট হচ্ছে। এখন খেয়াল করো, এখন আমরা একটু নতুন মানে মোটামুটি নতুন টপিকে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের মানে মেইনলি যে জায়গায় গ্যাস এক্সচেঞ্জটা হচ্ছে সেটাকে এখন আমরা ফোকাস করতেছি, হুইচ ইজ দি অ্যালভিউলাস। ওকে, তাহলে এখানে খেয়াল করি, এটা আমাদের লাংস। এই জায়গাটা দেখো সার্কেল করা, সার্কেল কি থেকে জুম করা হয়েছে, জুমিং করে ডাউন থেকে এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। ব্রঙ্কিওল, আচ্ছা আমি এগুলোকে দাগ মানে একটু ড্র করি পেন। ব্রঙ্কিওল এখান দিয়ে কি আসতেছে, এয়ার আসতেছে। ওকে, এয়ার আসতেছে, এগুলো জায়গা দিয়ে এয়ার যাবে এন্ড দেন এই স্ট্রাকচারে ঢুকবে। এই স্ট্রাকচারটা দেখো আবার সার্কেল করা আছে, তার মানে ডান সাইডে আরো জুম করা হয়েছে। তাহলে দেখো এখানে কি দেওয়া, এয়ার প্যাসেজ, এখান দিয়ে বাতাসটা ঢুকবে অ্যান্ড এরকম দেখো আঙ্গুরের মতো কিছু জিনিস আছে, আঙ্গুরের মতো অ্যালভিওলাস। এই জায়গাটার মধ্যে অ্যালভিওলাসের মধ্যে গ্যাসটা এক্সচেঞ্জ হয়। গ্যাস যখনই বলবো এক্সচেঞ্জ, তখনই তোমাকে ভেবে নিতে হবে যে এয়ার থেকে অক্সিজেন নিচ্ছি অ্যান্ড বডি কার্বন ডাইঅক্সাইড এয়ারকে দিচ্ছি। তাহলে এখান দিয়ে এয়ার প্যাসেজ, এখান থেকে বাতাস ঢুকবে and বের হবে। এখন আমরা কি করব, অ্যালভিওলাসকে ভালো করে ফোকাস করব। অ্যালভিওলাসকে এখন আমি জুম করে দেখব বা এটার ক্রস সেকশনটা দেখব। ক্রস সেকশন মানে কি, এটাকে যদি আমি ডাইসেক্ট করি, মাঝখান থেকে যদি কাটি, তাহলে এরকম দেখতে একটা স্ট্রাকচার হবে। তাহলে দেখো আমরা প্রথমে দুইটা কথা আগের থেকে বলে ফেলি, দেখি তো আমি লিখতে পারি নাকি না। ও না, লিখতে পারতেছি না। তাহলে আগে আমি সিম্পল ভাবে বোঝানোর চেষ্টা করি। এখানে দেখো দুইটা অ্যারো দিয়েছে, একটা অ্যারো দিয়ে বোঝাচ্ছে যে এখান দিয়ে বাতাসটা ঢুকতেছে। তো যেই বাতাসটা ঢুকতেছে সেটার মধ্যে অক্সিজেনের কনসেন্ট্রেশন বেশি। খেয়াল করো আমি কি বললাম, আমি বললাম যে যে বাতাসটা ঢুকতেছে সেটার কনসেন্ট্রেশন অফ হোয়াট, অফ অক্সিজেন, সেটা বেশি। তাহলে এখানে যেহেতু অক্সিজেনের কনসেন্ট্রেশন বেশি হচ্ছে, তাই ডিফিউশন হবে। ডিফিউশন কি বলতেছে, হাই থেকে লোতে যায়। তাহলে হাই হচ্ছে এই জায়গায় অ্যান্ড লোটা হচ্ছে ব্লাডের মধ্যে। ওকে, আচ্ছা আমরা আবারও ডায়াগ্রামটাকে ক্লিন করি, ইরেজ অল লিংক অন স্লাইডস। ওকে, তাহলে দেখো এই জায়গা দিয়ে ব্লাড ফ্লো হচ্ছে, তো ব্লাডের মধ্যে এখন মানে অক্সিজেন কম আছে, আর যে এয়ারটা আমি নিলাম সেটার মধ্যে অক্সিজেন বেশি আছে। তাহলে দেখা যাবে কি, অক্সিজেনটা এখান থেকে এই জায়গায় ডিফিউশনের মাধ্যমে চলে যাবে। সো ফ্রম দ্য এয়ার ইট ইজ এন্টারিং ইনটু আওয়ার ব্লাড, ব্লাডের মধ্যে চলে যাচ্ছে।
এখন এটা ডিরেক্টলি ব্লাডে যায় না, এটা কয়েকটা লেয়ার মানে পার করে যেতে হয়। তো প্রথমে যখন অক্সিজেনটা আসে তখন এখানে দেখো দেয়ার ইজ এ থিন ফিল্ম অফ ময়েশ্চার। এটা কোথায় লেখা? এটা হচ্ছে এখানে লেখা। দেয়ার ইজ এ ফিল্ম অফ ময়েশ্চার। ফিল্ম অফ ময়েশ্চার মানে কি? একটা ময়েশ্চারের একটা লেয়ার। ময়েশ্চার মানে কি? ময়েশ্চার মানে হচ্ছে ওয়াটার। ওয়াটারের একটা ছোট একটা মানে ভিজা ভিজা একটা লেয়ার আছে। তো ফার্স্টে অক্সিজেন কি হয়? এটার মধ্যে ডিজলভ হয়। তাহলে এটা একটু ভালো করে খেয়াল করো। ফার্স্ট oxygen gets dissolved in the thin film of moisture. Second, then it diffuses into the blood. ব্লাডের মধ্যে ডিফিউশনে যায়। এখন দেখো এখানে মধ্যে একটা স্পেশাল সেল আছে যার নাম হচ্ছে রেড ব্লাড সেল। তো রেড ব্লাড সেলের মধ্যে হেমোগ্লোবিন থাকে। So the oxygen reacts with hemoglobin to form oxyhemoglobin. And then a red blood cell অক্সিজেনটাকে ক্যারি করে সেলের কাছে নিয়ে যায়। ওকে, তাহলে আমরা আবারও তিনটা স্টেপ ফার্স্টে বলে ফেলি। যেহেতু এয়ারের মধ্যে অক্সিজেনের কনসেন্ট্রেশন বেশি, তাই ফার্স্ট ইট ডিজলভস ইন্টু দ্য থিন ফিল্ম অফ ময়েশ্চার। সেকেন্ড, it diffuses into the blood. Third, it reacts with the hemoglobin of the red blood cell to form oxyhemoglobin. এটা খেয়াল করো, এই থার্ড পয়েন্টটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তো রেড ব্লাড সেলের মধ্যে একটা স্পেশাল প্রোটিন আছে যার নাম হচ্ছে হেমোগ্লোবিন। আমি আবার রিপিট করি, রেড ব্লাড সেল কোনগুলা? রেড ব্লাড সেল যে এইগুলা, এগুলোতে একটা স্পেশাল প্রোটিন আছে যার নাম হচ্ছে হেমোগ্লোবিন। সো ওয়েন হেমোগ্লোবিন মানে রিয়াক্টস উইথ অক্সিজেন, ইট ফর্মস অক্সিহেমোগ্লোবিন। আমি আবার রিপিট করি, oxygen reacts with the hemoglobin of red blood cell and it forms oxyhemoglobin. এই অক্সিহেমোগ্লোবিন যখন রেড ব্লাড সেলে হয়ে যায় তখন তোমাকে বুঝতে হবে যে রেড ব্লাড সেলটা অক্সিজেন ক্যারি করতেছে, অ্যান্ড দেন এটা নর্মাল সেলের কাছে চলে যাবে। তাহলে এখানে আমরা একটা পার্ট বুঝলাম। একটা পার্ট কি? একটা পার্ট হচ্ছে অক্সিজেনটা এয়ার থেকে কিভাবে ব্লাডে নিলাম, এই জিনিসটা বুঝলাম তিনটা স্টেপে। এখন এর পরের কাজটা হচ্ছে ব্লাডের মধ্যে যেই যেই কার্বন ডাইঅক্সাইডগুলো থাকে সেটা আবার এয়ারের মধ্যে দিয়ে দিতে হবে। খেয়াল করো, ব্লাডের মধ্যে যেই কার্বন ডাইঅক্সাইডগুলো থাকে, কার্বন ডাইঅক্সাইডের সোর্স কোথা থেকে পাচ্ছি? সিহানা আমাকে বলো, কার্বন ডাইঅক্সাইডের সোর্স কোত্থেকে পাচ্ছি? কার্বন ডাইঅক্সাইড ব্লাডে কোত্থেকে আসলো, কেন আসলো? মিস সিহানা আপনি কি আছেন? সিহানা নেই? ও তো আছে, বাট ফোন অন করে ঘুমিয়ে গেছে। এনিওয়ে, তো মিস্টার শায়ান আপনি কি পারবেন? কোয়েশ্চেনটা হচ্ছে ব্লাডের মধ্যে কার্বন ডাইঅক্সাইড কোত্থেকে আসছে? কার্বন ডাইঅক্সাইড ব্লাডের ব্লাডের মধ্যে স্যার কোত্থেকে আসছে? ইনহেল করার সময় স্যার এর থেকে ঢুকছে স্যার। না, এটা তো হবে না। তো আমাদের বডি কি করতেছে? রেসপায়ার করতেছে, রেসপিরেশন করতেছে। হ্যাঁ সেটাই রেসপিরেশন থেকে আসে। এই তো, ভেরি গুড। সো রেসপিরেশন থেকে ব্লাডের মধ্যে কার্বন ডাইঅক্সাইড আসছে। ঠিক আছে, এটা হচ্ছে একটা জিনিস। আর এয়ারের মধ্যেও কার্বন ডাইঅক্সাইড থাকে, কিন্তু সেটা ব্লাডের ভিতরে ঢুকে না। কেন ঢুকে না? কারণ ডিফিউশনের গ্রেডিয়েন্টটা যদি খেয়াল করি, ব্লাডের মধ্যে বেশি অ্যান্ড এয়ারের মধ্যে কম। এর জন্য ব্লাডের ভিতরে কার্বন ডাইঅক্সাইডটা ঢুকে না। ও আচ্ছা, ওই সিয়ানা মেসেজ দিচ্ছে, আমি খেয়াল করি নাই। ও এয়ার ব্রিথ না, ওও লেখছে এয়ার ব্রিথ। আচ্ছা, সো এটা হবে, আমি অ্যান্সারটা আবারও বলে দেই।
ব্লাডের মধ্যে কার্বন ডাইঅক্সাইড আসছে হচ্ছে রেসপিরেশন প্রসেসে। সেলসগুলো যখন রেসপায়ার করে তখন দে রিলিজ কার্বন ডাইঅক্সাইড, অ্যান্ড এই কার্বন ডাইঅক্সাইডটা ব্লাডের মধ্যে, ব্লাডের প্লাজমাতে ক্যারি হতে থাকে। আচ্ছা, তো এটা আস্তে আস্তে জেনে যাবা, অসুবিধা নাই। তো এখন আমরা আবার করি। সো ব্লাডের মধ্যে অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড অনেক বেশি, দ্যাট মিনস ব্লাড হ্যাজ এ হায়ার কনসেন্ট্রেশন অফ কার্বন ডাইঅক্সাইড compared to the air in the alveolus. So the carbon dioxide will diffuse out of the blood and এই এয়ারের মধ্যে কার্বন ডাইঅক্সাইড এসে পড়বে। তখন যখন আমরা ব্রিথ আউট করব, এই বাতাসটা, যে বাতাসের মধ্যে কার্বন ডাইঅক্সাইড আছে, সেটা লাংস থেকে বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের গ্যাস এক্সচেঞ্জ ইন দি অ্যালভিওলাস। এখন অ্যালভিওলাসে কিছু স্পেশাল প্রপার্টি আছে, ওই প্রপার্টিগুলো আমরা জানবো। এটা এলেক্সেলের বই থেকে নেওয়া। প্রপার্টিগুলো হচ্ছে এটা কেমব্রিজদের জন্য ইম্পর্টেন্ট। তোমাদেরকে এভাবে অ্যাডাপ্টেশন অ্যান্ড স্ট্রাকচার বা সিগনিফিকেন্স এভাবে করে ওরা কোয়েশ্চেন করে আর কি। ওরা বলে যে যে এইখানে দেয়, যেমন ধরো অনেকগুলা মানে অ্যাডাপ্টেশন দিয়েছে। মানে অ্যাডাপ্টেশন বলতে কি বোঝাচ্ছে যে দে হ্যাভ এ স্পেশাল স্ট্রাকচার, এন্ড স্পেশাল স্ট্রাকচার কিভাবে ব্যবহার হচ্ছে বা কিভাবে হেল্প করতেছে। অ্যালভিওলাসে দেখো, ইট ইট হ্যাজ এ লার্জ সারফেস এরিয়া। তো তো অ্যালভিওলাসের যদি সারফেস এরিয়া বেশি হয়, তাহলে ডিফিউশন খুব তাড়াতাড়ি করতে পারবে। এটা আমরা কোত্থেকে জানি? এটা আমরা ওই যে চ্যাপ্টার 1 থেকে জানি। আমরা যে ডিফিউশন পড়েছিলাম, ডিফিউশনে 4টা ফ্যাক্টর পড়েছিলাম। 4টা ফ্যাক্টর থেকে এটা একটা ফ্যাক্টর, যে লার্জ সারফেস এরিয়া টু ভলিউম রেশিও। যে অবজেক্টের লার্জ সারফেস এরিয়া টু ভলিউম রেশিও হবে, সেই অবজেক্টের ডিফিউশন খুব তাড়াতাড়ি হবে। তাহলে অ্যালভিওলাসের সারফেস এরিয়া বেশি, এর জন্য ফাস্টার ডিফিউশন হবে। সেকেন্ড পয়েন্ট, ইট হ্যাজ এ গুড ব্লাড সাপ্লাই। তাহলে খেয়াল করো, এখানে যে ব্লাড ভেসেলসগুলো রয়েছে, এই ব্লাড ভেসেল এখান থেকে ব্লাড ফ্লো কন্টিনিউয়াসলি করতে থাকে। ওকে, তাহলে যদি কন্টিনিউয়াসলি ব্লাডটা ফ্লো করে, তাহলে বারবার অক্সিজেন নিতে পারবে এন্ড বারবার কার্বন ডাইঅক্সাইড দিয়ে দিতে পারবে, ব্লাড ফ্লোটা যদি ভালো হয়। তো এটা আর কি একটা একটা কনভেয়ার বেল্ট মতো। এখানে ধরো কোনো ওয়ার্কার কাজ করতেছে, এই বেলটা যদি না মুভ করে, তাহলে নতুন প্রোডাক্ট আসবে না। নতুন প্রোডাক্ট আসা মানে নতুন কনসেন্ট্রেশন আসা, এন্ড এই কারণে কনসেন্ট্রেশন মেইনটেইন করে রাখে। সো এটার সাথে ইম্পর্টেন্স থাকে কি, ব্লাড সাপ্লাই যদি ভালো হয়, তাহলে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টটা মেইনটেইন করে রাখতে পারে। তুমি ইমাজিন করো, যদি ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যায়, তাহলে ডিফিউশন একবার হয়ে আর হবে না। কেন? কারণ কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট সেখানে নাই, সেখানে অলরেডি ডিফিউশন হয়ে দোনো জায়গা ইকুয়াল হয়ে গেছে। সো এটা একদম মেমোরাইজ করে ফেলতে হবে। গুড ব্লাড সাপ্লাই, it helps to maintain a steep concentration gradient between the alveoli and the blood capillaries. এরপর থার্ড পয়েন্ট, ওয়ালস। খেয়াল করো, এই কথাটা ইম্পর্টেন্ট। ওয়ালস আর ওয়ান সেল থেকে, এটা কিসের ওয়ালের কথা বললো? এটা হচ্ছে অ্যালভিওলাসের ওয়ালের কথা বলেছে। খেয়াল করি, এই দেখো, এখানে দেখো একটা সেল, অনলি ওয়ান সেল। আমরা একটা জুম করি, এই যে ব্লু কালারটা খেয়াল করো, এখানে একটা সেল দেওয়া। ওকে, তো প্রত্যেক এই লেয়ারের মধ্যে একটা সেল, আর এর পাশে যে লাল রঙের দেখতেছি, এটা হচ্ছে ব্লাড ভেসেলের সেল অথবা ক্যাপিলারির সেল। তাহলে আমরা অ্যালভিওলাসের কথা বলতেছি। সো অ্যালভিওলাসের এরা হচ্ছে ওয়ান সেল থিক। চিন্তা করো, মানে মানে হচ্ছে একটা সেল খুবই পাতলা না, অনেক পাতলা, অনেক থিন। তাহলে এটা হচ্ছে ডিফিউশনের যে ডিস্টেন্সটা,
ডিফিউশনের যে ডিস্টেন্সটা সেটা অনেক কম বোঝানো হয়েছে by stating that the walls of the capillaries are one cell thick. ক্যাপিলারি সেলগুলো যেহেতু ওয়ান সেল থিক, তাই এখানে খুব খুব তাড়াতাড়ি ডিফিউশন করতে পারবে। কেন তাড়াতাড়ি ডিফিউশন করতে পারবে? বিকজ দি লেয়ার্স আর ভেরি থিন, ইট হ্যাজ এ ভেরি শর্ট ডিফিউশন ডিস্টেন্স। তোমাকে এটার সাথে রিলেট করে কিন্তু অ্যান্সারটা বলতে হবে। এটার সাথে যদি রিলেট না করো তাহলে কিন্তু হবে না। ইট হ্যাজ এ ভেরি শর্ট ডিফিউশন ডিস্টেন্স। তাহলে ওয়ান সেল থিক কিসের সাথে রিলেট করতেছে? শর্ট ডিফিউশন ডিস্টেন্সের সাথে রিলেট করছে, এবং এই কারণে ডিফিউশনটা কি হবে? বেশি হবে। ওকে, তারপরে প্রপার্টিটা যাই। তারপরে খেয়াল করো ময়েস্ট। এই যে এখানে যে থিন ফিল্ম অফ ময়েশ্চার আছে, এটার কারণে ডিফিউশনের রেট আরো বেড়ে যায়। ঠিক আছে, কোনো জিনিস যদি পানির মধ্যে ডিসলভ করা হয়, সেটার স্প্রেডিং বা ডিফিউশন বেড়ে যায়। তো ময়েস্ট থাকার কারণে এটার কি হবে? এটার রেট অফ ডিফিউশন বাড়বে। কেন? কারণ ফার্স্ট অক্সিজেন আসতেছে, তারপর থিন ফিল্ম অফ ময়েশ্চার ডিসলভ করছে, অ্যান্ড দেন এই ব্লাড ভেসেলে ঢুকে গেল। কিন্তু খেয়াল করো, কার্বন ডাইঅক্সাইডটা কিন্তু থিন ফিল্ম অফ ময়েশ্চারে আসে না, অনলি অক্সিজেনটাই আসতেছে। তাহলে এতক্ষণ যে বকবক করলাম এটা এখানে লিখা, এটা তোমাকে মেমোরাইজ করে ফেলতে হবে। এই তিনটা কালার যে জিনিসটা আছে, তিন কালারের এটা মেমোরাইজ করতে হবে। নিচেরটা দরকারই নাই, নিচের যে এত বড় লাইন এটা দরকার নাই, এটা আসলে মানে জেনারেল নলেজের জন্য দেওয়া হয়েছে। কিন্তু প্রথম তিনটা প্যারাগ্রাফ তোমাদেরকে মেমোরাইজ করে রাখতে হবে। ফার্স্টে আমরা বলি, the lining of the alveoli, it is coated with a film of moisture in which oxygen dissolves from air and then diffuses into the red blood cell and binds to hemoglobin to form oxyhemoglobin. এই লাল কালারটা সূরা ফাতিহার মতো মেমোরাইজ করতেই হবে। 3 মার্কের কোয়েশ্চেন, 3 মার্ক পেয়ে যাবা। আর কার্বন ডাইঅক্সাইডটা কোথায় থাকে? ব্লাডের প্লাজমাতে থাকে। প্লাজমা জিনিসটা কি এটা আমরা পরে জানবো। তো ময়েশ্চার কি করে? এটা এভাপোরেট করে and it saturates the air with water vapor. আচ্ছা সবাই এখন আবার রিজয়েন দাও, সবাই রিজয়েন দাও, আমি কেটে আবার করতেছি। Resume. Minimize and then full screen. ওকে, সো আমরা যে বাতাসটা এক্সহেল করি সেই বাতাসের মধ্যে দেখা যায় যে মানে পানি থাকে বা ময়েশ্চার থাকে। যখনই আমরা কোনো মিররের কাছে যে এক্সহেল করি তখন দেখা যায় যে মিররটা ভিজে যায়। That indicates the presence of water in our exhaled air. Okay, so এখানে যে ময়েশ্চারটা থাকে, this evaporates and saturates the air with water. The air we breathe out therefore always contains a great deal more water than the air we breathe in. তো প্রথম দুইটা আহ, প্রথম তিনটা লাস্টেরটা দরকারই নেই। ওকে, এটা জাস্ট জেনারেল নলেজ বলার জন্য লিখেছিলাম। এটা ইম্পর্টেন্ট ফর এক্সাম, এটা আমরা লিখে দিয়েছি, এটা মাস্ট মানে মেমোরাইজ করতেই হবে। আচ্ছা, এখন হচ্ছে কম্পোজিশন অফ এয়ার। আমরা ইন্সপায়ার্ড এয়ার অ্যান্ড এক্সপায়ার্ড এয়ারের কম্পোজিশনগুলো আমাদের এটাও সূরা ফাতিহার মতো মেমোরাইজ করে ফেলতে হবে। খেয়াল করি, অক্সিজেন হচ্ছে 21%। ইন্সপায়ার্ড এয়ার, যে এয়ারটা আমরা ব্রিথ ইন করি সেটার মধ্যে অক্সিজেনের পরিমাণ 21%। এই নাম্বারসগুলো তোমাকে মেমোরাইজ করে ফেলতে হবে। অক্সিজেনেরটা মেমোরাইজ করতে হবে। তাহলে 21% হচ্ছে যে এয়ারটা ব্রিথ ইন করি, অ্যান্ড যে ব্রিথ আউট করি সেটারটা দেখো কমে গেছে, 21 থেকে কমে 16 হয়ে গেছে। রিজন কেন? কেন কমলো? Because oxygen is absorbed across the gas exchange surface
which the cell uses for respiration. এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড খেয়াল করি কার্বন ডাইঅক্সাইড। তো এই এয়ারটা আমরা ব্রিদ ইন করি ওটার মধ্যে দেখো খুবই সামান্য পরিমাণে কার্বন ডাইঅক্সাইড থাকে 0.04%। কিন্তু যে এয়ারটা আমরা ব্রিদ আউট করতেছি সেটার মধ্যে 4% কার্বন ডাইঅক্সাইড আছে, মানে অনেকটুকু অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে। কেন বাড়লো, রিজনটা কি? বিকজ কার্বন ডাইঅক্সাইড ইজ মেড ইনসাইড respiring cells and diffuse out across the gas surface. আমরা জানি যে আমাদের সেলসগুলা দে ডু রেসপিরেশন অ্যান্ড দি বাই প্রোডাক্ট অফ রেসপিরেশন ইজ কার্বন ডাইঅক্সাইড, এবং এই কারণে এই কার্বন ডাইঅক্সাইডটা বেড়ে গেছে, এটাকে রিমুভ করে দিচ্ছে বডি। আর্গন অ্যান্ড আদার নোবেল গ্যাসেস এটা দরকার নেই, এটা বাদ দিতে পারো। ওয়াটার কন্টেন্ট খেয়াল করো। ওয়াটার কন্টেন্ট হচ্ছে ইন্সপায়ার এয়ার ভ্যারিয়েবল। যে এয়ার আমরা ইনটেক করব সেটার উপর ডিপেন্ড করতেছে। আমি যদি একটা স্টিম রুমে থাকি তখন ওটার হিউমিডিটি বেশি থাকবে, ডেজার্টে থাকলে হিউমিডিটি কম থাকবে, সো এর জন্য ভেরিয়েবল লেখা। বাট সবসময় যে এয়ারটা আমরা এক্সহেল করব, যেটা ছাড়বো, সেটা সবসময় হিউমিডিটি বা ওয়াটার কন্টেন্ট বেশি থাকে। So gas exchange surfaces are made up of living cells, so must be kept moist. Some of this moisture evaporates into the air. টেম্পারেচার ইন্সপায়ার্ড এয়ার ভ্যারিয়েবল। তুমি যদি অ্যান্টার্কটিকায় থাকো ঠান্ডা বাতাস ইনহেল করবা, ডেজার্টে থাকলে গরম বাতাস ইনহেল করবা, এর জন্য ভ্যারিয়েবল দিয়েছে। বাট তুমি যদি যেই এয়ারটা এক্সহেল করো সেটা সবসময় গরম থাকে। কেন? কারণ বডির ইন্টারনাল একটা টেম্পারেচার থাকে। সো এয়ার ইজ ওয়ার্মড অ্যাজ ইট পাসেস থ্রু দি রেসপিরেটরি প্যাসেজেস বিকজ আওয়ার বডিজ ইন্টারনাল টেম্পারেচার, ইট হ্যাজ এ ইন্টারনাল টেম্পারেচার হুইচ ইজ 37 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এই হচ্ছে আমাদের সব ইম্পর্টেন্ট কথাগুলা বলা শেষ। এখন আসি, এরকম কিছু আজগুবি কোয়েশ্চেন আসে, স্পেশালি কেমব্রিজে দেয়, অ্যান্ড এখন ইদানিং এডেক্সেলও দেওয়া শুরু করেছে। এটা হচ্ছে এক ধরনের একটা মডেল। মডেল কি? এটা জাস্ট একটা সিমুলেট করতেছে আমাদের লাংসের একটা মডেল। তাহলে এখানে দেখো, দ্য ব্যালুনস দিস রেফার্স টু লাংস, তারপর দ্য বেল রেফার্স টু থোরাইক ক্যাভিটি, তারপর এখানে দেখো এই যে ওয়াই পিসের একটা টিউব, এগুলো হচ্ছে ব্রঙ্কাসকে রিপ্রেজেন্ট করছে, আর গ্লাস টিউবিংটা দিস রিপ্রেজেন্টস দি ট্রাকিয়া। এখানে যে রাবার শিট দেওয়া রয়েছে এটা ইট রিপ্রেজেন্টস ডায়াফ্রাম। ঠিক আছে, এখন এখন এক্সপেরিমেন্টটা করে কিভাবে? এখানে এই হ্যান্ডেলটা যখন নিচের দিকে টান দেয় তখনই দেখা যায় যে এই ব্যালুনগুলা ইনফ্লেট করে, মানে বাইরে থেকে বাতাসটাকে টেনে ভিতরে আনে। আবার যখন এটাকে আমি ছেড়ে দেই তখন বেলুনগুলো ডিফ্লেট করে ফেলে। ইনফ্লেট মানে ফুলে যাওয়া, ডিফ্লেট মানে মানে বাতাস বের হয়ে যাওয়া। ঠিক আছে, তো এই এক্সপেরিমেন্টটা একটু মনে রেখো। এই যে এটা প্র্যাকটিক্যালি দেখাচ্ছে লাং এর মডেল, দ্যাটস ইট। ওকে, সো একটু আইডিয়া দিয়ে দেই অ্যাবাউট এয়ার প্রেশার অ্যান্ড অ্যালটিটিউড। অ্যালটিটিউড মানে হচ্ছে হাইট, সি লেভেল থেকে তুমি কতটুকু উঁচু, এটা অ্যালটিটিউড দিয়ে বোঝানো হয়। তো যখন আমরা ধরো কোনো পাহাড়ে উঠি বা পাহাড়ি এরিয়াতে যখন আমরা যাই, যেমন ধরো বান্দরবন বা সাজেক, তো সেখানের মধ্যে আমাদের এয়ার প্রেশার কম থাকে, এয়ার প্রেশার কম থাকে অ্যান্ড অ্যামাউন্ট অফ মানে অক্সিজেনও কম থাকে। তো এর জন্য যারা এইসব পাহাড়ি এলাকায় যায় প্রথম দিন, দে ফিল ভেরি ব্রেথলেসনেস, তাদের তাদের মনে হয় যে তারা অক্সিজেন প্রপারলি পাচ্ছে না। ঠিক আছে, এটা হচ্ছে অ্যালটিটিউডের কারণে হচ্ছে। আবার খেয়াল করবা বিভিন্ন মুভিতে বা বা ধরো অলিম্পিক যারা অ্যাথলিট আছে, তারা অলিম্পিক গেমসের আগে কয়েক মাস বা 1 মাস এইসব হিলি এরিয়াতে ওরা থাকা শুরু করে বা হিলি এরিয়াতে ট্রেনিং করে, প্র্যাকটিস করে। কেন করে? কারণ আমাদের বডি যখনই এই ব্রেথলেসনেস ফিল করে তখনই বডি
আরো বেশি নাম্বার অফ রেড ব্লাড সেলস বানায় ইন অর্ডার টু কম্পেনসেট দ্য সিচুয়েশন। তো যে অ্যাথলিট 1 মাস ট্রেনিং করে আসে তার বডির মধ্যে বেশি নাম্বার অফ রেড ব্লাড সেলস তখন থাকে, অ্যান্ড যখন সে গ্রাউন্ডে এসে পড়ে তখন তাদের বেশি স্ট্যামিনা থাকে। স্যার বডি হ্যাবিচুয়েটেড হয়ে যায় স্যার ওই ইয়েতে হ্যাঁ, স্যার। ওই হ্যাবিচুয়েটের ফলে কিছু চেঞ্জেস আসে, যেমন ধরো রেড ব্লাড সেলস, অ্যামাউন্ট অফ রেড ব্লাড সেলস আমাদের ব্লাডের মধ্যে বেড়ে যায় এবং এই কারণে আমাদের স্ট্যামিনা বেড়ে যায় আর কি। সো যারা ম্যারাথন দৌড়ায়, তারপর ধরো স্প্রিন্টার, তাদের ম্যারাথনটা বেসিক্যালি ম্যারাথনে অনেক হেল্প হয়, স্ট্যামিনাটা থাকে। তো তোমরা একটা মুভি দেখবা, ভাগ মিল্খা ভাগ, ওই মুভিতে এই কনসেপ্টটা ইউজ করা হয়। ঠিক আছে, এটা একটা হিন্দি মুভি, ভাগ মিল্খা ভাগ, ওটা দেখলে এই কনসেপ্টটা বুঝতে পারবা। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে এই ধরনের কোয়েশ্চেনও তোমাদের এডেক্সেলে আসছিল, কেমব্রিজও করে, দুইটাই করে। তো এই জন্য এই স্লাইডটা দেওয়া। ইফেক্ট অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি অন ব্রিদিং। তো যখনই আমরা কোনো ধরনের এক্সারসাইজ করি আমাদের ব্রিদিং রেট বেড়ে যায়। আমি আবারও রিপিট করি, যখনই কোনো ধরনের এক্সারসাইজ করি তখন আমাদের ব্রিদিং রেট বাড়ে। ব্রিদিং রেট কেন বাড়ে? কারণ হচ্ছে আমাদের মাসলস গুলা তখন বেশি কাজ করে। যখন আমরা এক্সারসাইজ করি মাসলস বেশি কাজ করে, দ্যাট মিনস মাসল দে কন্ট্রাক্ট মোর, অ্যান্ড টু ডু দি কন্ট্রাকশন মাসলস নিড এনার্জি। এনার্জিটা আমরা কোত্থেকে পাই? রেসপিরেশন প্রসেসে পাই, এবং রেসপিরেশন করার জন্য মাসল সেলস দে নিড আ লার্জ অ্যামাউন্ট অফ অক্সিজেন। এই অক্সিজেনটা আমরা কোত্থেকে পাচ্ছি? ব্রিদিং এর মাধ্যমে পাচ্ছি। সো দেখা যাচ্ছে ব্রিদিং বাড়লে আমরা মাসল কন্ট্রাকশন বেশি করতে পারি। ওকে, তো ব্রিদিং রেট বাড়ে। ব্রিদিং রেট বাড়া মানে কি? অ্যামাউন্ট অফ ব্রেথ বাড়তেছে অ্যান্ড দ্য ভলিউম অফ এয়ার পার ব্রেথ এটাও বাড়তেছে। দিস ইজ মেজার্ড উইথ এ স্পাইরোমিটার। আচ্ছা, এই এরপরে যে পার্টগুলো আমরা করব দেখি তো, না এটা না, এই যে লাং ভলিউম, এই টপিকটা হচ্ছে অনলি কেমব্রিজের জন্য, হিউম্যান মানে আর হিউম্যান বায়োলজি স্টুডেন্টসদের জন্য। এটা এডেক্সেল বায়োলজির জন্য না। ওকে, লাং ভলিউম বা লাংয়ের ক্যাপাসিটিগুলা, এই 4টা ডেফিনিশন তোমাকে মেমরি রাখতে হবে। প্রথম কথা হচ্ছে টাইডাল ভলিউম। টাইডাল ভলিউম মানে কি? ভলিউম মানে কি? ভলিউম মানে হচ্ছে অ্যামাউন্ট অফ এয়ার। এই ক্ষেত্রে ভলিউমকে বোঝানো হচ্ছে অ্যামাউন্টটা বা স্পেসটা, কত এয়ার ঢুকতে পারে। সো টাইডাল ভলিউম মানে হচ্ছে দ্য ভলিউম অফ এয়ার ব্রিথ ইন অ্যান্ড আউট নর্মাল ব্রেথ ইজ কল্ড টাইডাল ভলিউম। নর্মাল শ্বাস নিচ্ছি আর শ্বাস ছেড়ে দিচ্ছি, যে অ্যামাউন্ট অফ শ্বাস নিচ্ছি আর ছেড়ে দিচ্ছি সেটাকে বলতেছি টাইডাল ভলিউম। এটা এই গ্রাফের মধ্যে দেখালো। উপরেরটা হচ্ছে শ্বাস নেওয়া, নিচেরটা হচ্ছে শ্বাস ছেড়ে দেওয়া, এটাকে বলতেছি টাইডাল ভলিউম। রেসিডুয়াল ভলিউম মানে কি? দ্য অ্যামাউন্ট অফ এয়ার হুইচ রিমেইন ইন দ্য লাংস আফটার ম্যাক্সিমাম ব্রিথ আউট ইজ কল্ড দি রেসিডুয়াল ভলিউম। ধরো তুমি একদম তোমার লাংসের থেকে সব বাতাস বের করে ফেললা, মানে এক্সহেল করে সব বাতাস বের করে ফেললা, বাট স্টিল দেখা যাবে যে তোমার লাংসের ভিতরে অল্প হলেও বাতাস থাকবে। ওকে, তো যে অ্যামাউন্ট অফ বাতাস থাকে সেটাকে আমরা বলে থাকি রেসিডুয়াল ভলিউম, which is 1.5 dm cube. তো আমি ওই 3টা সুপারস্ক্রিপ্ট ভাবে দিতে পারিনি, দেখে কিউব লিখে দিছি। তাহলে রেসিডুয়াল ভলিউম মানে কি? একদম শ্বাস মুখে থেকে যতটুকু শ্বাস ছাড়তে পারি ছাড়লাম, ছাড়ার পরেও লাংসের ভিতরে যে অ্যামাউন্ট অফ এয়ার রয়ে যায় সেটাকে বলে থাকি রেসিডুয়াল ভলিউম। এরপর হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি। ইট ইজ দ্য ডিফারেন্স ইন ম্যাক্সিমাম ব্রেথ ইন অ্যান্ড ম্যাক্সিমাম ব্রেথ আউট ইজ কল্ড দি ভাইটাল ক্যাপাসিটি। ম্যাক্সিমাম ব্রিদ ইন করব, একদম শ্বাস যতটুক পারবো শ্বাস নিব, অ্যান্ড যতটুক শ্বাস পারবো ছেড়ে দিব। এই দুইটার ডিফারেন্সকে আমরা বলতেছি ভাইটাল ক্যাপাসিটি। দেখো এটা টাইডাল ভলিউম অ্যান্ড ভাইটাল ক্যাপাসিটি
প্রায় একই রকম, বাট ডিফারেন্সটা হচ্ছে টাইডাল ভলিউম হচ্ছে আমরা নর্মাল স্টেটে করি, অ্যান্ড ভাইটাল ক্যাপাসিটি হচ্ছে ইচ্ছা করে যত ম্যাক্সিমাম পারা যায় সেটা করি। ওকে, এরপরে হচ্ছে লাং ক্যাপাসিটি। দ্য ম্যাক্সিমাম টোটাল ভলিউম অফ দ্য লাংস ইজ দি লাং ক্যাপাসিটি ইজ ইকুয়াল টু দ্য ভাইটাল ক্যাপাসিটি প্লাস রেসিডুয়াল ভলিউম। দিস ইজ কল্ড লাং ক্যাপাসিটি। ভাইটাল ক্যাপাসিটি প্লাস রিমেইনিং যেটা আমাদের লাংয়ের মধ্যে রয়ে যায় সেটা হচ্ছে আমাদের লাংয়ের ক্যাপাসিটি। তো অ্যাথলিটদের লাং ক্যাপাসিটি বেশি থাকে, যেমন ধরো সুইমার, যারা অলিম্পিক সুইমার, তাদের তাদের ইয়া থাকে বেশি, লাং ক্যাপাসিটি বেশি থাকে। দেখা যায় যে ওরা অনেকক্ষণ পানির নিচে থাকতে পারে, আর আমরা কয়েক সেকেন্ড থাকতে পারবো। তো এটা হচ্ছে অনলি কেমব্রিজের পার্ট, এটা এডেক্সেলের করা দরকার নাই। এটা সেম জিনিস, এটাকে স্কিপ করো, দরকার নাই। এটাও দরকার নাই, এটা আমরা অলরেডি করে আসছি। লাস্ট টপিক। ওহো, আচ্ছা, আমরা এখানে ক্লাসটা শেষ করতে হবে, আমরা এই টপিকটা শেষ করতে পারবো না। সো লেট মি স্টপ দ্য